নমস্কার বন্ধুরা, আমি চৈতালি চক্রবর্তী আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি গল্প পাঠ করে শোনাতে। তোমরা যদি কেউ উপস্থিত থাকো আমাকে একটু বলো যে আমার কথা এবং কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, কারণ কমেন্টগুলো এখনো আসেনি। গলার অবস্থাও খারাপ, একবার কিছু হলে সেটা সহজে সারতে চায় না। স্লো কানেকশন দেখাচ্ছে। কয়েকজন বন্ধু আসুন, তারপর আমি রুবি, বাসু এসেছো, শুভ সন্ধ্যা, আরো কয়েকজন তোমরা এসো, তারপর আমি নতুন গল্প পাঠ করে শোনাবো। তবে তার আগে তোমাদেরকে বলি, আমাদেরই এক শ্রোতা বন্ধু সঙ্গীতা মুখার্জি অনেকদিন আগে আমাকে বলেছিল যে বঙ্কিমচন্দ্রের কোনো ভূতের গল্প। হ্যাঁ সংযুক্তা এসো, শুভ সন্ধ্যা, সুদীপ্তা, সংযুক্তাকেও শুভ সন্ধ্যা। যেটা বলছিলাম যে আমাদেরই শ্রোতা বন্ধু সঙ্গীতা মুখার্জি অনেকদিন আগে আমাকে বলেছিল যে বঙ্কিমচন্দ্রের লেখা কোনো ভূতের গল্প পাঠ করে শোনাতে। তা এই গল্প পাঠের আসরে গল্প তো একটু পড়তে হয়, পড়ে দেখতে হয়। হ্যাঁ কর্তামশাই, সব ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি শুরু করছি। তাপসীদি, শুভ সন্ধ্যা, এসো। তো সেইগুলো খোঁজ করতে গিয়ে এবং পড়তে গিয়ে দেখলাম যে বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় তিনি ভূতের গল্প ঠিক বলবো না, ওনার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে লেখা শুরু করেছিলেন জীবদ্দশায়। কিছু দূর এগোনোর পর ওনার মৃত্যু হয়, মানে গল্পটি আর শেষ হয় না, জীবনে সত্য ঘটনা শেষ হয় না। পরবর্তীকালে, আচ্ছা সংযুক্তা, প্রথমবার তোমার গল্প পাঠ শুনছো লাইভে, শোনো, বলবে আমি কিরকম পাঠ করছি। তবে আজকে তোমার বইয়ের গল্প পাঠ করার আগে বঙ্কিমচন্দ্রের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে, সত্য ঘটনায় আমি গল্পের আকালে তোমাদের গল্প করব আর কি। যেটা বলছিলাম যে উনি জীবদ্দশায় তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা লিখতে যাচ্ছিলেন। কিছু দূর লেখার পর ওনার মৃত্যু ঘটে। তারপরে সেই ঘটনাগুলোকে জেনে নিয়ে এক জায়গায় জড়ো করে তারই নাতি একটি মানে গল্পের একটি জায়গায়, গল্পর মানে কোনোটা পত্রিকাতে তিনি বার করেছিলেন। তো সেটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বঙ্কিমচন্দ্র বলতেই আমরা আনন্দমঠ ভাবি, অন্য কিছু ভাবি, একটু খটোমটো ভাষা ভাবি। এখানে সেরকম কিছু নয়। উনি ভূতের গল্প লিখেছেন বলাটা ভুল। ওনার জীবনে হয়তো বেঁচে থাকে, হয়তো আরো অভিজ্ঞতার কথা শেয়ার করতেন বা লিখতেন। সাহিত্যিক মানুষ, তাতে নানা রকম চিন্তা ভাবনার স্তরটাই আলাদা। মধুরিমা দাস, গুড ইভিনিং। এটি হচ্ছে যে মানে তবে সেই লেখা থেকে আমি যেটুকু পড়ছি, যে শুনতে আশ্চর্য লাগলেও যেটা সত্যি, যে ভূত দর্শনের কাহিনী লিখে যেতে পারেননি। সুসম্মত অভিজ্ঞতা ওপর ভর করে বঙ্কিম লিখতে শুরু করেছিলেন নিশীথ রাক্ষসীর কাহিনী, যার প্রথম পরিচ্ছেদে নারায়ণ পত্রিকায় বৈশাখ মাসে 1322 সংখ্যায়, মানে সেটা লিপিবদ্ধ করা হয়। এই রচনাটি বঙ্কিমচন্দ্র শেষ করতে পারেননি, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। হ্যাঁ জয়িতাদি এসো। ওনার পর ওনার এই ভূত দেখার অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেছেন, যেটা আমি তোমাদেরকে বললাম, লিপিবদ্ধ করেছেন তারই নাতি, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের নাতি দিব্যেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায়। উনি গুছিয়ে নিয়ে, ঠাকুরদার সমস্ত অভিজ্ঞতা গুছিয়ে নিয়ে তিনি এটা
শেষ করেন। উনি লেখা শুরু করেছিলেন, তিনি এটা শেষ করেন, যেটি মুদ্রিত হয় সমালোচনী পত্রিকার প্রথম সংখ্যা 1902 খ্রিস্টাব্দে। গুড ইভিনিং মধুরিমা। ঘটনাটি এইরকম যে বঙ্কিমচন্দ্র তখন কাঁথির হাকিম। একবার এক জরুরি কাজে তিনি কাঁথি থেকে প্রায় 27 ক্রোশ দূরে গিয়েছিলেন কাজের জন্য। আর বঙ্কিমচন্দ্রের একটা অসুবিধে ছিল শারীরিক, যে উনি সকালবেলার রোদটা নিতে পারতেন না। একটু বেলা পড়লে, যখন একটু বেলা পড়তেন, চেষ্টা করতেন তিনি কাজে বেরোতে। তবে কি সকালে বেরোতেন না? নিশ্চয়ই বেরোতেন, তবে সচরাচর তিনি বেরোতে পারতেন না। ওনার খুব কষ্ট হতো, সকালের রোদ ওনার সহ্য হতো না, একদমই সহ্য হতো না। নয় তিনি খুব ভোরে যেতেন, একদম প্রত্যুষে, মানে একদম সূর্য ওঠার আগে, নয় পড়ন্ত রোদে, নয় বিকেলে, মানে এইরকম উনি যাতায়াত করতেন। রোদ্দুরটা একেবারেই ওনার সহ্য হতো না। এবারে বঙ্কিমচন্দ্র একদিন বিকেল নাগাদ পালকি নিয়ে এরকম একটি কাজ সেরে ফিরছিলেন। হাকিম ছিলেন, আগেই বললাম। তো কাজ সেরে ফেরার সময় রাতে পালকি নিয়ে কাঁথি থেকে যখন ফিরছেন, তখন মানে অনেকটাই রাত হয়ে গেছে। উনি ভেবেছিলেন কি যে আমি কাজ সেরে তাড়াতাড়ি চলে আসতে পারবো, তো যাতায়াত করেন। তবে ইংলিশে একটা কথা আছে জানো তো, যে ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। তো মানুষ এক ভাবেন আর ঈশ্বর এক ভেবে রাখেন আর কি। এটা খুব একটা পপুলার ফ্রেজ বলতে পারো ইংলিশে। তা কাজ শেষ করতে করতে ওনার যেটা হয়েছিল, রাত 10টা বেজে গেছিল। ভাবো, একটা জায়গায় উনি কাজে গেছেন, কাঁথিতে একটু বেলার দিকে গিয়েছিলেন, ভেবেছিলেন আমি সন্ধ্যের মধ্যে ঢুকে যাব, কোনো ব্যাপার না, গাড়ি ছিল ওনার, পালকি ছিল। তো সেইটা রাত 10টায়, তখনকার দিনে আজ থেকে অনেক বছর আগে, রাত 10টার সময় তিনি সেই কাজটা শেষ করতে পেরেছিলেন। তখনকার দিনে রাত 10টা। খাওয়া দাওয়া সেরে যখন তিনি ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন, যে এবার উনি বাড়ি ফিরবেন পালকি করে, তখন স্থানীয় মানুষ ওনাকে বাধা দেন। খুব স্বাভাবিক যে এত রাত্রিরে আপনি যাবেন না। ভূত তো পরের কথা, আগেকার দিনে যেটা হতো না, রাস্তাঘাটে চোর ডাকাত, বিশেষ করে ডাকাত, বিভিন্ন অঞ্চল ভেদে ডাকাত ঘুরে বেড়াতো। তো ডাকাত যাতে লুটতরাজ না করেন, সেই জন্যে মানে বারণ করেছিলেন যে আপনি এত রাত্রিরে বঙ্কিমবাবু বেরোবেন না। রাত 10টা অবধি তিনি কাজ করেছেন, তারপরে তিনি খাওয়া দাওয়া করেছেন, বুঝতেই পারছো অনেক রাত। এবং তখনকার রাস্তাঘাটে না আছে আলো, না আছে পাকা রাস্তা, যা হয় আর কি গ্রামগঞ্জের রাত, অনেকটাই নিশুত রাত, মানে রাত 10টা মানে নিশুত রাত। তা বললো যে আপনি এক কাজ করুন, সামনেই আমাদের একটি জমিদার বাড়ি আছে, পরিত্যক্ত জমিদার বাড়ি, ওইখানে আজকে রাতটা একটু কাটিয়ে দিন, যাবেন না, অনুরোধ করলেন আর কি। একে তো অমাবস্যার রাত, তার ওপর মানে বাংলার সে সময় আমি যেটা বলছিলাম তোমাদের, জনমানবহীন রাস্তাঘাট, গ্রাম শুনশান। মানুষের তো, গ্রামের লোকেরা এখনো অনেক ভোরে ওঠেন, আমরা সবাই জানি, কাজকর্ম করতে হয় গ্রামের লোকেদের, প্রায় 3টে, আড়াইটে, 3টে নাগাদ ওঠে। আমাদের যে কাজের মাসি তিনিও বলছিলেন ধান সেদ্ধ করতে হয়, ধান শুকোতে হয়, প্রচুর কাজ থাকে মাঠে। যারা চাষি ভাইরা চাষ করেন, প্রচুর কাজ থাকে তাদের, মাঝরাত থেকে উঠতে হয়। তা রাতে জনহীন প্রান্ত, ডাকাতদের মুক্তাঞ্চল, ঠিক। বঙ্কিমচন্দ্র সেইবার সকলের স্থানীয় লোকেদের কথা শুনলেন, শুনে ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে তিনি রাত কাটাবার মনস্থ করলেন। বাড়িটার বর্ণনা এরকম, 3তলা বাড়ির চারদিকে বিশাল বাগান, যেরকম হয় জমিদার বাড়ি। বাগান ঘিরে রেখেছে উঁচু পাঁচিল দিয়ে, বাগানটা ঘেরা। আর বাড়ির থেকে ফটক বেশ খানিকটা দূর, মানে মেন দরজা থেকে বাড়ি অনেকটা দূর। যা হয় বড় জমিদার বাড়ি, অনেকটা এরিয়া নিয়ে হয়। এই বাড়ির মানে বাড়ির একটি ঘরে আর কি, জমিদার বাড়ির একটি জনৈক ঘরে ওনার রাত্রিবাস ঠিক হলো। আমি একটু মাঝে মাঝে জল খাবো, আমার কর্তামশাই দিয়ে গেলেন
গলাটা এখনো সম্পূর্ণ সারেনি, সেই কবের থেকে ভুগছি, কিছু মনে করো না। ওনার সঙ্গে খানসামা মুরলি বলে একজন ছিলেন, আর বাকি চাকররা ছিলেন একসঙ্গে, ওনার সাথে যাতায়াত করতেন আর কি। আর পালকির লোকেরাও তো ছিল, পালকি যারা বয়ে নিয়ে যায় তারাও ছিলেন। তা একটি ঘরে বঙ্কিমচন্দ্রের থাকার ব্যবস্থা হলো, আর পাশের ঘরে যারা পালকির বয়ে নিয়ে যান তাদের ওনার খাস খানসামা মুরলি এবং অন্যান্য চাকর বাকর যারা ছিল তাদের খাওয়া মানে থাকার ব্যবস্থা, খাওয়া তো করে এসেছিলেন, থাকার ব্যবস্থা হলো। দরজায় খিল দিয়ে উনি বঙ্কিমবাবু মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক তামাক টানতে টানতে একটু চোখ বুজে এসেছেন, খুব স্বাভাবিক। সারাদিন প্রচণ্ড পরিশ্রম হয়েছে, নানা রকম কাজ হয়েছে, অনেকটা রাস্তা যাতায়াত করেছেন, পালকিতে হলেও কষ্ট তো হয়, যেভাবেই যাও অনেকটা পথ। ঠিক তখনই আমাদের কি হয়, একটু ঝিমোই, একটু ক্লান্তি হলে আমরা করি তো একটু ঝিমোচ্ছি আর কি, একটু ঘুম ঘুম ভাব আসছে, তামাক খাচ্ছেন একটু ঝিমোচ্ছেন আর কি। হঠাৎ দরজায় না দুম 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 করে একটা আওয়াজ হয়েছে, জোরে জোরে, খুব জোরে জোরে, কি জানো গায়ের যতটা জোরে পেরেছে আওয়াজ করেছে। কাঁচা ঘুম, একটু ঝিমুচ্ছেন, ঘুম ঘুম আসছে সবে, হয় না, কাঁচা ঘুম ভেঙে গেল। খুব রেগে গেছিলেন, ভেবেছেন বোধহয় তার খানসামা যিনি মুরলি বোধহয় কোনো দরকারে ডাকছেন, কোনো হয়তো যে কর্তাবাবু বা স্যার, যে যে নামে ডাকে। খুব তো রেগে গেছেন যে উফ কি জ্বালাতন করছে, আমি সারাদিন পরিশ্রম করেছি, একটু বসে ঝিমোচ্ছি, একটু ঘুমানোর চেষ্টা করছি তামাক খেতে খেতে, তো আমাকে দরজায় দুম 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 করে ডেকেই যাচ্ছে, মানে আওয়াজ হয়েই যাচ্ছে। আবার বলছে যে মুরলি হয়তো আবার এসেছে কোনো একটা প্রয়োজনে। তুমি দরজা যখন খুলছেন তখন খুব রেগে গেছেন মুরলির উপর, যা হয় না, এই চুপ কর, দাঁড়া আসছি, তোর সহ্য হয় না আমার ঘুম, যা হয় আর কি আমরা বলি না, আর বিরক্ত করিস না। খুব মানে জোরের সঙ্গে রেগে গেলে যেরকম হয়, যে ধরনের উক্তি বেরোয়, যেরকম কণ্ঠস্বর হয়, এরকম বলতে বলতে দরজা মানে খুলবেন এরকম আসছেন। খুলেও দিলেন ধমকাতে ধমকাতে। কিন্তু খুব আশ্চর্য, যেই বঙ্কিম চট্টোপাধ্যায় দরজাটা খুলেছেন দেখলেন কেউ নেই, শুনশান, নিশুতি রাত। বলেছি রাত 10টার পর উনি ওখান থেকে এসেছেন, মানে ধরে নাও প্রায় 11:30 12টা কি 12:30, তখনকার দিনের ভালো রাত গ্রামগঞ্জে, খাঁ খাঁ করছে, পরিত্যক্ত জমিদার বাড়ি। উনি দরজা খুলে দেখলেন কেউ নেই, আবার দরজা বন্ধ করে দিলেন। মনে মনে আশ্চর্য হলেন, কি ব্যাপার, উনি কি ভুল শুনেছেন? না, ভুল তো শুনেননি, ভালো আওয়াজ হয়েছে, মানে এতটাই আওয়াজ হয়ে গেছে কাঁচা ঘুম তার ভেঙে গেছে, বোঝো ঠেলা। তারপরে ঠিক আছে, দরজা বন্ধ করে দিয়েছেন। দরজা বন্ধ করে দিতে আবার চলে এসছেন, এবার একটু ঘুম আবার আসবে চেষ্টা করছেন, আবার সেই আওয়াজ। সারাদিনের কাজের হ্যাপা, পথশ্রম আর হ্যাঙ্গামানা সহ্য হচ্ছে না ওনার, বিরক্ত লাগছে। যতবার দরজা খুলছেন ততবার দরজা ফাঁকা, বেশ কয়েকবার হয়েছে, মানে রীতিমতো পারলে বোধহয় ডান্ডার বাড়ি দেন যে দরজা ধাক্কাচ্ছে। কিন্তু উনি তো দেখতে পাচ্ছেন না। এই নিয়ে প্রায় বার চারেক একবার করে বিছানায় যাচ্ছেন, একটু ঘুমানোর চেষ্টা করছেন, তামাক টানছেন, আবার দুম 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 আওয়াজ, আবার যাচ্ছেন, বার চারেক হয়েছে। হ্যাঁ, জল খাচ্ছি। তারপরে ভাবছেন যেহেতু পরিত্যক্ত বাড়ি, হয়তো কোনো কুকুর করছে, আওয়াজ করছে, উনি সেটাই ভাবছেন আর কি। তো যাই হোক, আবার মাঝে মাঝে ভাবছেন যে এবার যেই হোক একটা হেস্তনস্ত করবই করব, আর সহ্য হচ্ছে না। মনে মনে আমার ভয়ও আছে, চোর ডাকাতও হতে পারে, বারবার বলেছেন যে এখানে রাত্রে চোর ডাকাত বেরোয়, যার জন্য উনি বাড়ি ফিরতে পারেননি, একটা চিন্তাও করছেন। তবে ওনার সঙ্গে যেহেতু উনি দূর দূরান্তে কাজে যান এবং রাত্রির হয় মোটামুটি ফিরতে,
হাতে সবসময় একটা ওই লণ্ঠন থাকে, আর তার সঙ্গে ছোরা থাকে, একটা বেশ শক্তপোক্ত ছোরা থাকে, ভোজারি টাইপের। আগেকার দিনে মানুষরা রেখে দিত। উনি ভাবছেন চোর ডাকাতের কাজ না কুকুরের কাজ, এই ভাবছেন। বঙ্কিমবাবু যখনই মফস্বলে, হ্যাঁ আমি যেটা বলছি, ছোড়া রাখতেন, মফস্বলে যখনই রাত কাটাতেন তখন ওটা ছোড়া রাখতেন। এবারে সেইটি ছোড়াটা হাতে নিয়ে মানে উনি বসে আছেন। তবে এর পরের যে ঘটনাটা হলো সেটা হলো, এবার যে দরজার আওয়াজটা হলো তখন কিন্তু অতটা জোরে হলো না, খুব মৃদু হলো, কিন্তু আওয়াজটা হলো। উনি ছোড়া নিয়ে, আর তো ঘুম হয় না, খুব স্বাভাবিক, 4-5 বার উঠেছেন, কারোর ঘুম হয়, আর তো রেগেও আছেন, বিরক্তও হচ্ছেন, ঘুম চটকেও গেছে। তখন উনি লাইটটা নিয়ে মানে লণ্ঠনটা নিয়ে ছোড়াটা নিয়ে বসে আছেন। এবারে শব্দটা খুব মৃদু, এক হাতে আলোর বাতিটা আর অন্য হাতে ছোড়াটা মানে ভোজালিটা নিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে যাতে পালিয়ে না যায়। এতক্ষণ তো চেঁচাচ্ছিলেন, গাল পাচ্ছিলেন, হ্যাঁ আমি তোমায় দেখেছি রুবি, আমি এসে গেছি, তুমি বলেছো, আমি শুনেছি, দেখেছি। তো এবার উনি পা টিপে টিপে ভোজালি আর লণ্ঠনটা নিয়ে এগোচ্ছেন, দরজাটা খুলবেন, আস্তে করে খুলবেন, যাতে চোর হোক, ডাকাত হোক, কুকুর হোক, যেই হোক, তার আজকে ষষ্ঠী পুজো করে দেবেন, মানে এত রেগে গেছেন। ঠিক আছে, চলো। খুব সন্তর্পণে দরজাটা আস্তে করে খুললেন। এবার দেখতে পেলেন দরজার সামনে খর্বাকৃতি একটি মহিলা, মানে একজন মহিলা, খর্বাকৃতি মানে ছোটোখাটো বেটেখাটো মহিলা। বঙ্কিমচন্দ্র যেই দরজা খুললেন, ওই মহিলাকে দেখলেন। মহিলা ওনাকে দেখার পর ছুটে পালাতে শুরু করলেন। আর বঙ্কিমচন্দ্র যেহেতু একটু মানে অকুতূভয় মানুষ ছিলেন, না হলে তো এভাবে রাত বিরেতে থাকা যায় না, কাজ করা যায় না। তিনি কি করলেন, যে ছোড়ার আলো হাতে সেই ছোটোখাটো মেয়েটার পেছনে দৌড় লাগাতে লাগলেন, যে কে আমি মেয়েটা দেখি, আমার ঘুম ভাঙিয়েছে, সারাদিন আমার এত পথের ক্লান্তি, এত পরিশ্রম, একটু শুচ্ছি বারবার। উনি ভাবলেন এই হয়তো বাচ্চার দুম করেছে, স্বাভাবিক, কারণ দরজা খুলে অগ্নি মেয়েটিকেই দেখা গেছে। মেয়েটি পেছনে যেতে যেতে দেখলেন যে মেয়েটি বারান্দার পাশে দাঁড়িয়ে ফিক করে হাসছে, অনেকটা দূর গিয়ে বারান্দার পাশে দাঁড়িয়ে হাসছে। মেয়েটি আবার কি বলল শোনো, মেয়েটি আবার বঙ্কিমচন্দ্রকে বললেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি আমাকে তাড়া করেছেন কেন? চিন্তা করো, কি সাহস, দরজা দুম করেছে, তা সত্ত্বেও বলছে। এবার বঙ্কিমচন্দ্র মেয়েটিকে জিজ্ঞাসা করলেন। মেয়েটি প্রথমে বলল যে আপনি আমাকে তাড়া করলেন কেন, অন্যায় করেছে, আবার জিজ্ঞাসাও করলো। যাই হোক, তখন বঙ্কিমচন্দ্র একটু মানে ভরসাও পেলেন যে কোনো মানুষই হয়তো হবে। মেয়েটিকে বললেন, তোমার নাম কি, আর তুমি এত রাত্রে কি করছো এখানে? মেয়েটি বলল, আমার নাম বিরহ। কোনোদিন শুনেছো কোনো মেয়ের নাম বিরহ হয়? আমি তো শুনিনি। তা যাই হোক, সে জানায় যে সে স্থানীয় যে জমিদার বাড়ি, তার যে মেজ ছেলে মধ্যম পুত্রর পুত্রবধূ। প্রতি রাতে যে বঙ্কিমচন্দ্রকে যে ঘরে থাকতে দিয়েছেন পরিত্যক্ত জমিদার বাড়িতে, সেই ঘরটি কিন্তু তার। ভাবো, পরিত্যক্ত জমিদার বাড়ি, সেখানে একটি বাড়ির কুলবধূ, জমিদার বাড়ির পুত্রবধূ, সে নাকি বঙ্কিমচন্দ্র যে ঘরটায় আপাতত আজকের জন্য আছেন, সেখানে তিনি নাকি রোজ রাত্রে আসেন, ওটা তার ঘর, এটা উনি বঙ্কিমচন্দ্রকে বললেন। বঙ্কিমবাবু বললেন যে সেই মেয়েটিকে তিনি পরদিন সকালে জমিদারবাবু মধ্যম পুত্রের কাছ দিয়ে নিয়ে যাবেন। উনি তো রেগে গেছেন, খুব স্বাভাবিক, বারবার করে এরকম করছেন, আবার মহিলা মানুষ, হ্যাঁ, রাত্রির বেলা আবার কোথায় যাবেন, তাহলে তুমি এখানেই থাকো, আমি তাহলে কাল সকালে জমিদারবাবু যেহেতু বলেছে মধ্যম পুত্রের পুত্রবধূ, তাহলে আমি তোমাকে তার কাছেই নিয়ে যাব। কিন্তু মেয়েটিকে
ধরতে পারলেন না। যখন থেকে মেয়েটিকে ধরার জন্য হাত বাড়ালেন, তখন হঠাৎ হাতটা গিয়ে লাগলো দেওয়ালে। ভাবো, সামনে মেয়েটি কথা বলল, তাকে নাম জিজ্ঞাসা করলো, মেয়েটিও তাকে প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করলো যে আপনি তো আমাকে তাড়া করছেন কেন, তো আমি তো আপনাকে কিছু করিনি। আবার বললো আপনি যেই ঘরে রয়েছেন আজকে, সেই ঘরে আমি প্রতি রাতে এখানে আসি। এত কিছু কথা হলো মেয়েটির সাথে। আবার বঙ্কিমচন্দ্র তখন বললেন তাহলে আমি এই মেয়েটিকে তার পরদিন জমিদার বাবুর কাছেই নিয়ে যাব, মধ্যম পুত্রের কাছে, যাদের আত্মীয়া। তখন ভাবে মেয়েটিকে তাহলে ধরে আমার কাছে রাখি, মহিলা মানুষ রাত্রির, যেই ধরতে যাবেন অমনি যেই হাত দিয়েছেন মানে ধরবেন বলে সাহস আছে বলতে হয়, দেখলেন হাতটা গিয়ে দেয়ালে লেগেছে। মেয়েটি খিলখিল খিলখিল করে হাসতে হাসতে কিভাবে যেন বঙ্কিমের পেছনে চলে গেল। মানে সামনে দিকে যখন মেয়েটিকে ধরতে যাচ্ছেন মেয়েটি নেই, আর মেয়েটির পরিবর্তে দেয়াল এসে দাঁড়িয়েছে, আর পেছন দিকে খিলখিল 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 করে হেসে যাচ্ছে। পেছন দিকে ঘুরে দেখছেন যে এরকম করে তাকিয়ে বঙ্কিমবাবু দেখছেন যে মেয়েটি পেছন দিকে ঘুরে হি 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 করে হাসছে। বাবা, আমি হলে অজ্ঞান হয়ে যেতাম, ওনার সাহস আছে। তো যাই হোক, বঙ্কিমচন্দ্র এবার তার দিকে ঘুরেই আবার ছুট লাগালেন তাকে ধরার জন্য। তখনও কিন্তু উনি বুঝতে পারেননি যে এই মহিলাটি আদৌ কি মানুষ না অশরীরী। দৌড়তে 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 সেই মেয়েটি একদম ফটকের সামনে চলে এসেছেন। মানে আগেই বলেছি যে জমিদার বাড়িটা আর ফটক মানে সদর দরজা যেখানে ঢুকেছে অনেকটা ডিস্টেন্স, অনেকটা, যেটা হয় বুঝতেই তো পারছো। সেটা অত দূর ঘুরে টুরে ঘর টর ঘুরে দালান বারান্দা সমস্ত কিছু করে আস্তে 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 ফটকের কাছে তিনি চলে এসেছেন। আসার পর হঠাৎ একটা চাপা গাছের কাছে এসে হঠাৎ করে মেয়েটা না মিলিয়ে গেল। ভাবো, জলজান্ত একটা মেয়ে, তার সাথে কথা হয়েছে, মেয়েটিও তাকে জিজ্ঞাসা করেছে, দুজনের মধ্যে কিছুটা কথার বাদানুবাদও হয়েছে বলতে পারো, কারণ উনি তো একটু রেগেই ছিলেন, খুব স্বাভাবিক, যে কোনো মানুষই রেগে যাবেন, ঘুম চটকিয়ে দিয়েছে। সেই মানুষটাকে ধরতে গেলেন, ধরতে পারলেন না, সেটা দেয়ালে হাত দিলেন, পেছন দিকে ওটা খিলখিল করে হাঁটছে, পেছনেও ঘুরলেন, তাকে ঘুরে যেই দেখতে গেলেন ছুটে চলে গেল ফটক, অনেকটা দূর। ফটকের পাশে রয়েছে চাপা গাছ, সেই চাপা গাছের গিয়ে দেখলো হঠাৎ করে মেয়েটা ভ্যানিশ, মেয়েটা নেই। অথচ আবার চাপা গাছটার কাছে ভ্যানিশ তো হলো, কিন্তু চাপা গাছ সেতু নাকি এরকম করে দুলছে, কিন্তু ওই সময় আর মানে কোথাও কোনো গাছ দুলছে না। রাত্রিবেলা এইসব কথা হচ্ছে, ভাবো যখন রাত্রির বেলা মাঝরাত তখন এইসব চলছে, তো গাছটা দুলছে। তখন বঙ্কিমবাবু দেখলেন যে অন্যান্য, আবার হাওয়া দিলে বা ঝড় হলে কি একটা গাছ দোলে, তা তো নয়, পাশাপাশি অনেকগুলো গাছ তোলে, আর ফটকের এই পাশে বাগান বাড়িও আছে, কোনো গাছ দুলছে না। হঠাৎ করে যে চাপা গাছের সামনে মেয়েটা ভ্যানিশ হয়ে গেল, সেই চাপা গাছটা দুলতে শুরু করলো। বোঝো, তবু কেন চাপা গাছ দুলছে, উনি একটা মাথার মধ্যে স্ট্রাইক তখন উনি বুঝতে পারছেন যে ব্যাপারটা কি, ঠিক সুবিধের নয়। যতই সাহসী হোক একটু হলেও তো মানুষের ভয় লাগে, বলো, সামনে কথা বলেছেন, ধরতে গেছেন। এইবার বঙ্কিমবাবু ভয় পেলেন। আগেই বলেছি অকুতু ভয় বঙ্কিমবাবু, কিন্তু এইবার কিন্তু সত্যি ভয় পেয়েছেন। বুঝলেন যে মেয়েটি যে পেছনে ছুটছেন, যে মেয়েটির পেছনে তিনি ধাওয়া করেছিলেন, সে মেয়েটি কিন্তু মানে মানুষ মেয়ে নয়, সে একটি ছায়া কিংবা ছায়ামূর্তি কিংবা অশরীরী। এতক্ষণে তিনি তার মাথায় স্ট্রাইক করেছে যে এটা ঠিক ঠেকছে না, একদমই ঠিক ঠেকছে না, বারবারই এটা মানে হচ্ছে। তো যাই হোক, তৎক্ষণাৎ তিনি চাকরদের ফিরে এসছেন, ফটকটা অনেকটা দূরে বলেছি, ফটক থেকে আবার ফিরে এসে, ভাগ্যিস ফিরে এসেছিলেন, তবে কি বিপদ হতো কে জানে বাবা। ফটক থেকে ফিরে এসে তিনি ওই খানসামা মুরলি ওনাদ চাকরদের তাড়াতাড়ি করে ডেকে উঠে তিনি ওই বাড়ি ত্যাগ করেন। যখন ত্যাগ করছেন তখন সময় কত জানো, ভোর 4টে। বোঝো,
তার মানে এই যে ঘটনাটা ঘটেছে, যখন উনি দরজা খুলেছেন বা ওনাকে ডাকা হয়েছে দুমদুম করে দরজা খোলানোর জন্য, মেয়েটির সাথে দেখা হয়েছে, মেয়েটির সাথে কথা হয়েছে, মানে এত কিছু ওই মাঝ রাতের মধ্যে সমস্ত ঘটে গেছে। বাবা গো, ভাবলেই কেমন ভয় করছে। যখন এইসব নিয়ে বলছেন যে এবার চলো চলো উঠে পড়ি, চলো এখান থেকে বেরোতে হবে, হয়তো ওনাদের খানসামাদের তেমন কিছু বলেন না, আর যদি ভয় পায় তো এমনি বলেছেন চলো উঠে পড়ি। তখন ভোর 4টে। এই ঘটনার কয়েকদিন পর ওই গ্রামে জমিদারের গোমস্তা কোনো একটা কাজে বঙ্কিমবাবুর কাছে এসেছিল। বঙ্কিমবাবু তাকে ওই দিনের ঘটনা মেজবউ, ওই বাড়ির মেজবউ সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। মধ্যম পুত্রবধূ বলেছিলেন তো, মধ্যম মানে মেজো, তিনি মাথায় ছিল যে ওইরকম ওরকম ওই দিনকে ঘটেছিল, এরকম একদিন জমিদারের মধ্যম পুত্রবধূ আমার সাথে দেখা করতে এসেছিলেন, যা যা ঘটনা হয়েছে সবই তিনি গোমস্তা এসেছিলেন তার সঙ্গে আলোচনা করেছেন। গোমস্তা জানাচ্ছেন যে সেই বাগান বাড়ির পুকুরে স্নান করতে গিয়েই নাকি ওই মেজ বউটি মারা যায়, যিনি বঙ্কিমচন্দ্রের রাত্রি সঙ্গিনী। বাবা, আমার তো শুনেই ভয় করছে। অবিশ্বাসীরা নাক কুচকবেন, গাঁজাখুরি বলবেন। 19 শতকে থিওসফি চর্চার সঙ্গে এই ধরনের গল্পে কোনো যোগ খুঁজে পাবেন পণ্ডিতরা। বঙ্কিমের নাতির বলা গল্প কতটা সত্যি এ নিয়েও সঙ্গত প্রশ্ন উঠবে। বঙ্কিমচন্দ্র আদৌ কি ভূত দেখেছিলেন কিনা সে প্রশ্নও হতে পারে, কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে হলে তো স্বয়ং বঙ্কিমচন্দ্রের ভূতকে তো আর আনা যাবে না, মানে আমরা আনতে পারবো না। সুতরাং ওনার নাতির কথা অনুযায়ী ঠাকুরদার কাছ থেকে শুনেছিলেন বা বাবার কাছ থেকে শুনেছিলেন, পরিষ্কারভাবে আমাদের জানা নেই যে ঠাকুরদার জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভূতের গল্প, কল্পনা, ঘটনা উনি লিপিবদ্ধ করেছেন, যেটা আমি আগেই তোমাদের বললাম। আমি যেখান থেকে পেয়েছি, যিনি আমাকে সাহায্য করেছেন এটি খুঁজে পেতে, কৃতজ্ঞতা স্বীকার করি। উপছায়া সুকুমার সেন, সুভদ্র কুমার সেন সম্পাদিত, সিগনেট প্রেস, 2017 সাল। বঙ্কিমচন্দ্রর নিজস্ব দেখা সত্যিকারের ভূতের একটা ঘটনা, ভৌতিক, সত্যিকারের একটা ভৌতিক ঘটনা, যা তোমাদেরকে আমি শেয়ার করলাম। এটি আমাকে বলেছিল সঙ্গীতা। সঙ্গীতা, তুমি যদি থেকে থাকো ভাই, আমি চেষ্টা করেছি তোমার অনুরাগটা রাখতে। যদি না মানে থাকো লাইভে, তাহলে তুমি পরে শুনে নিও। তোমাদের কেমন লাগলো বলো? সচরাচর বঙ্কিমচন্দ্রর সঙ্গে ভৌতিক মানে কাহিনী এইরকম আমারও ঠিক আইডিয়া ছিল না, মানে আমি যখন অনুরোধ করলো দারুণ লাগলো শুনতে। সত্যি সত্যিকারের ঘটনা আমি নিজেই যখন পড়ছি এবং ভাবছি যে সত্যি মানে ভয় পাওয়ার মতোই ঘটনা, যে ভূতের সাথে কথা বলা, তাকে স্পর্শ করতে যাওয়া, তার ভ্যানিশ হয়ে যাওয়া, এবং পরে জানতে পারা যে মেজ বউ কিভাবে মারা গেছেন। ওনার সাহস আছে বটে, তবুও ভয় পেয়েছিলেন। তো যাই হোক, প্রথম গল্প ঠিক বলবো না, এটাকে আমি সত্যি ঘটনাই বলবো, সেভাবেই ইনি লিপিবদ্ধ করেছেন। তবে সত্যি যেটা শেষে বললাম যে সত্যতা সত্য, মানে সত্যটা বিচার করার জন্য তো বঙ্কিমচন্দ্রকে আমাদের প্ল্যান চেট করতে হবে, সেটা তো সম্ভব নয়। সুদীপ্তা বললে ভালো লাগলো। এইবার আমি গল্প পাঠে চলে যাচ্ছি, তার আগে জল খেয়ে নিচ্ছি। গলার অবস্থা খুবই খারাপ। আজকে একটি গল্পই পড়ব, একটু বড়, এটিও খুব সুন্দর গল্প, ভালো গল্প। লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সেকেন্ড হ্যান্ড গাড়ি। একবার স্কুটার অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙার পর মা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে আর কোনো দিন 2 চাকার গাড়ি চালাবো না।
তারপর থেকেই আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির খোঁজ করছিলাম, অনেককে বলেও রেখেছিলাম। রবিবার কাগজে বিজ্ঞাপন দেখে ফোন করতাম। একদিন সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসে হাজির হলেন এক ভদ্রলোক। নাম বললেন তুষার সামন্ত। জিজ্ঞাসা করলেন আমার গাড়ি কেনা হয়ে গেছে কিনা। আমি না বলাতে উনি বললেন আমার গাড়িটাই আমি বিক্রি করে দিতে চাইছি, আপনি একবার আমার গাড়িটা দেখুন না। ভদ্রলোক অচেনা, তাই আমি ওনার ব্যাপারে প্রথমে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে বললাম, আমার খবর আপনি কোথা থেকে পেলেন? ভোমল আমার গ্যারেজের মেকানিক। অনেকের মতো ওকেও আমি জানিয়ে রেখেছিলাম আমার প্রয়োজনীয় কথা। আমি আশ্বস্ত হয়ে বললাম, ঠিক আছে, আপনি আপনার ঠিকানা ফোন নম্বর দিন, একদিন আমি গিয়ে দেখে আসবো আপনার গাড়ি। ভদ্রলোক বলেন আপনাকে কষ্ট করে যেতে হবে না, গাড়িটা আমি চালিয়ে এনেছি, আপনার বাড়ির সামনেই আছে, আপনি বাইরে আসুন, এক্ষুনি দেখে নিন। আমি খুব আশ্চর্য হলাম। গাড়ি বিক্রি করার জন্য কেউ গাড়িটা চালিয়ে নিয়ে সম্ভাব্য খদ্দেরের বাড়িতে চলে আসে না। আর তাছাড়া আমার আরও একটা অসুবিধাও ছিল। ড্রাইভিং স্কুলে তো আমি গাড়ি চালানো শিখে লাইসেন্স পেয়েও গেছিলাম 4 চাকা চালাতে, কিন্তু আমি সেরকম পটু নই 4 চাকার ব্যাপারে, সেরকম জ্ঞানগম্ভীরও নেই। আমার মনে পড়ল পাড়ার বন্ধু অসীমের কথা। গাড়ি সম্পর্কে ওর অসাধারণ জ্ঞান। ভদ্রকে চা দিয়ে একটু অপেক্ষা করতে বললাম, অসীমকে ফোন করলাম এবং ভাগ্য গুণে ওকে পেয়েও গেলাম। 15 মিনিটের মধ্যেই অসীম চলে এলো আমাদের বাড়ি। অসীমকে নিয়ে বেরিয়ে এলাম গাড়িটা দেখতে। আমাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে আছে গাড়িটা, মেটে লাল রং চকচক করছে। গাড়িটার চারপাশ ঘুরে দেখলাম গাড়িটার বডিতে একটা আঁচড়েরও দাগ নেই। ভদ্রলোক অত্যন্ত যত্নে রেখেছেন গাড়িটা। শুধু 4টে চাকার মধ্যে একটা চাকার ক্যাপটাই নেই। এত যত্নে রাখা নিখুঁত এই গাড়িটার এই একটাই বিষাদ দৃশ্য। ভদ্রলোককে জিজ্ঞাসা করতে উনি বললেন, কয়েকদিন আগে ক্যাপটা ঢিলে হয়ে খুলে পড়ে গেছে, একটা সিঙ্গেল ক্যাপ কোথাও পাওয়া যাচ্ছে না, কিনতে হলে 4টেই কিনতে হবে, আজ কিনবো কাল কিনবো করে কেনাটা আর হয়ে ওঠেনি। তাছাড়া ক্যাপের তো আর কোনো ফাংশন নেই না, ওই চাকার ডেকোরেশন মাত্র। আপনারা আসল জিনিসটা দেখুন না, চালিয়ে দেখুন গাড়ির ইঞ্জিনটা কেমন। তুষারবাবু অসীমের দিকে গাড়ির চাবিটা বাড়িয়ে দিলেন। আমি সামনে অসীমের পাশে বসলাম, পিছনে তুষারবাবু। গাড়িতে উঠে স্টার্ট দেওয়া কিছুক্ষণ পরে অসীম গাড়ির এসিটা চালিয়ে দিল। আমি এতদিনে অসীমের কাছে কিছু কিছু ফান্ডা পেয়েছি। তার একটা হলো এসির লোড নিয়ে গাড়িটা কেমন চলে দেখে বোঝা যায় ইঞ্জিনের কন্ডিশন কিরকম। এসিটা সত্যি আরামদায়ক, বরং আমার একটু শীত শীত করছিল। অসীম তখন ছোটোখাটো গাড্ডায় চাকা ফেলে দেখে নিচ্ছে গাড়ির সাসপেনশন কিরকম। এসি ঠান্ডা হাওয়া বয়ে গাড়ির পারফিউমে সুন্দর একটা গন্ধ নাকি আসছিল। তার মধ্যে অসীম চালিয়ে দিল গাড়ির মিউজিক সিস্টেমটা। অসীমবাবুর রুচিটা ভালো। হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির মূর্ছনায় স্বর্গীয় হয়ে গেল গাড়ির ভেতরটা। অসীম আমাকে এক ফাঁকে ছোট্ট একটা ইঙ্গিতে বুঝিয়ে দিল, না রে, গাড়িটার কন্ডিশনটা দুর্দান্ত। গাড়িটার ট্রায়াল রান শেষ করে আমরা বাড়ি ফিরে এলাম। অসীম তুষারবাবুকে জিজ্ঞাসা করল, আপনার গাড়ির কন্ডিশন এত ভালো, তা আপনি গাড়ি বিক্রি করে দিতে চাইছেন কেন? উনি বললেন, একদম নিরুপায় হয় বিক্রি করছি। আসলে আমি ট্রান্সফার হয়ে সেই নিউ ইয়র্কে চলে যাচ্ছি, সামনের সপ্তাহে আমাকে চলে যেতে হবে। কলকাতা ভাড়া বাড়িতে থাকি, গাড়িটা রেখে যাবার কোনো উপায় নেই, বাধ্য হয়ে বিক্রি করে দিতে হচ্ছে। অসীম ভদ্রকে জরুরি প্রয়োজনটা সুযোগ নিয়ে বলল,
আমরা কিন্তু 1 লাখ দিতে পারবো। ভদ্রলোক এক কথায় রাজি হয়ে গেলেন। আমি বেঁকা চোখে অসীমের দিকে তাকালাম। এক কথায় রাজি হওয়াতে ওর ভুরু দুটো কুঁচকে আছে। গম্ভীর গলায় বলল, কোনো গন্ডগোল নেই তো? মোটর ভেহিকলসে পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টে খোঁজ করে নিন। পুরো খোঁজ খবর পেলে তবেই আমাকে টাকা দেবেন। এইটি গাড়ির বিক্রেতার উক্তি। ওনার শর্তে আমিও রাজি হয়ে গেলাম। তবে তারপরে আরও একটা অবাক করে দেওয়া প্রস্তাব দিলেন উনি। সব যখন পাকা হয়েই গেল, গাড়িটা আজ থেকে আপনার কাছেই থাক। আমি তাড়াতাড়ি প্রতিবাদ করে উঠলাম, না 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 না, তা হয় না, আগে আপনাকে টাকা দিয়ে ওনারশিপ নিই। তুষারবাবু ম্লান হেসে বললেন, খুব অবাক হচ্ছেন তাই না? সত্যি কথা বলবো, গাড়িটা আমার ভীষণ প্রিয়। আমি তো জানি আপনারা খোঁজ খবর করে কোনো গণ্ডগোল পাবেন না, আর গাড়িটাও আপনার হয়ে যাবে। একবার যখন মনস্থ করে ফেলেছি যে গাড়িটা আপনাকে বিক্রি করে দেব, তখন আর চোখের সামনে গাড়িটা রেখে মন খারাপ বাড়াতে চাই না। তুষারবাবু জোরাজোরিতে রাজি হয়ে গেলাম। আসলে নিজের ভেতরটাও ঝাঁ চকচকে গাড়িটা পাওয়ার একটা উত্তেজনা তো ছিলই। অসীম বাস্তব বুদ্ধি সম্পন্ন ছিলেন। তুষারবাবুকে বাড়িতে নামিয়ে আসার অছিলায় ওর বাড়িতে নিয়ে গেল আমাকে। বাড়িতে দেখলাম তুষারবাবুর স্ত্রী এবং ছোট্ট একটি ছেলে আছে। ফেরার সময় তুষারবাবুর পাড়ার এক পানের দোকান থেকে অসীম কায়দা করে খোঁজ নিয়ে নিল গাড়িটা তুষারবাবুরই। রোজ সকালে উনি গাড়িটা চেপে ছেলেকে স্কুলে যাওয়ার বাস স্ট্যান্ডে নামিয়ে অফিস যান, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেন। বাড়ি ফিরেই আমি চিৎকার করে মাকে বললাম, মা, গাড়ি কেনা হয়ে গেছে, শিগগির দেখবে এসো। এরকম দুম করে সন্ধ্যাবেলায় গাড়ি কেনা হয়ে গেল দেখে মা বাবা তো খুব অবাক। অসীম মা বাবাকে 2 চক্কর গাড়িটা ঘুরিয়েও দিল। আমার মতো মা বাবারও খুব পছন্দ হয়ে গেল গাড়িটা। তবে মা বলল, তুষার, আগে পুরো টাকাটা দে, তারপর মন্দিরে পুজো দিয়ে তবে কিন্তু গাড়িটা চাপবি। খুব খুশি খুশি মনে ঘুমোতে গেলাম। উত্তেজনায় রাত্রির প্রথমে ঘুমই আসছিল না। তারপর ঘুমিয়ে পড়েই একটা সাংঘাতিক স্বপ্ন দেখলাম। আমার গাড়িটার কাছে এগিয়ে গেলাম। তারপর চাবি দিয়ে পেছনের ডিকিটা খুললাম। ডিকির মধ্যে করে রাখা আছে একটা লাশ। লাশটার চোখটা বন্ধ ছিল। হঠাৎ পট করে খুলে গেল চোখটা। ফ্যাকাশে মুখে নিষ্পরক দৃষ্টিতে বড় বড় চোখ করে আমার দিকে চেয়ে থাকলো লাশটা। আমার মুখ দিয়ে হঠাৎ গোঙানির মতন আওয়াজ বেরোচ্ছিল। পাশের ঘর থেকে ঘুম ভেঙে বাবা উঠে এলো, ঝাঁকিয়ে আমার ঘুম ভাঙিয়ে দিল। আমি কিছুতে বলতে পারলাম না লজ্জায় যে আমি কি স্বপ্ন দেখেছি। মা আমাকে জল খেতে বলল। জল খেয়ে লজ্জারও মাথা খেলাম। আমি মাকে বললাম, মা, রাত্রে না আমার পাশে শোবে? মা পাশে শোয়াতে একটু নিশ্চিন্ত হলাম। তবে মনের মধ্যে ঘুরপাক খেতে থাকলো একটা ভয়, একটা অজানা ভয়। গাড়িটার সব দেখা হলেও ডিকিটা তো দেখা হয়নি। অসীম কি দেখেছে? ও সাধারণত দেখে নেয় স্টেপনির কন্ডিশন কেমন, জ্যাক ট্যাক ঠিক আছে কিনা। ভীষণ ইচ্ছে করছিল অসীমকে একবার ফোন করতে, কিন্তু ঘড়িতে রাত্রি 2:40 দেখে অসীমকে আর ফোন করলাম না। অনেকক্ষণ ঘুম না এলেও শেষ পর্যন্ত ভোরের দিকে ঘুমিয়ে গেলেও আর কোনো দুঃস্বপ্ন দেখলাম না ঠিকই। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই গাড়ির চাবি নিয়ে নিচে নেমে এলাম। একটা দম বন্ধ উত্তেজনা নিয়ে গাড়ির ডিকিটা খুললাম। তারপর স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। না, ডিকিতে কিছু নেই। খুব খুঁটিয়ে ডিকির ম্যাটটাও দেখলাম, কোনো রক্তের দাগও নেই। বুকের ভেতর থেকে ভারী বোঝাটা নেমে গেল। রোদ্দুরে ঝকঝক করছে গাড়িটা।
সত্যি আশাতীত কম দামে দুর্দান্ত একটা গাড়ি এসেছে আমার হাতে। অফিসে এসে সকালে কাজে ধাক্কাটা সামলেই অসীমকে ফোন করলাম। বললাম, এই শোন, মা কিন্তু বারবার বলে দিয়েছে আজ একটা পুজো দিতে, তোকে ছাড়া তো গতি নেই ভাই। অসীম আমাকে ঠেস দিয়ে বলল, তুই ড্রাইভিংটা কিসের জন্য শিখেছিস বলতো? আগে না হয় তোর গাড়ি ছিল না, কিন্তু এখন তো তোকে ছাড়া কিন্তু গতি নেই, কারণ ড্রাইভিংটা প্র্যাকটিস করতে হলেও তো তোকে দরকার। আর গাড়িতে তো এখনই কেনা হয়নি, তুই পুলিশের কাছ থেকে খোঁজ খবর না এনে দিলে তো হয় না। ও হ্যাঁ, ভালো মনে করিয়ে দিয়েছিস, দাঁড়া আমি এখনই শান্তিদাকে বলছি। তবে তুই একটা কাজ কর, ভোম্বরের গ্যারেজ থেকে তুষারবাবুর সম্পর্কে একটু খোঁজ খবর কর। কথাটা শুনে আমার একটু খটকা লাগলো। অসীম এ কথাটা কেন বলল? আমার গলাটা শুনে অসীম বলল, না না, আসলে অনেক অ্যাক্সিডেন্টের রেকর্ড পুলিশের কাছে থাকে না, জানিস তো। গাড়ির মেকানিকরা বলতে পারে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা। দরকার হলে ভোম্বলকে ডেকে একবার গাড়িটা দেখিয়েও নিতে পারিস। আমার মনের খচখচানিটা আবার শুরু হলো। ফোনটা কেটে দেওয়ার আগে আমি অসীমকে জিজ্ঞাসা করলাম, কাল রাত্রে তুই কোনো স্বপ্ন দেখেছিস অসীম? অসীম গম্ভীর গলায় বলল, দেখেছি, তোর নতুন গাড়িটা চাপিয়ে তুই আমাকে আমার বাংলায় খাওয়াতে নিয়ে যাচ্ছিস। হো হো করে হেসে উঠল অসীম। অসীমের ইয়ার্কিতে কিন্তু আমার মনের খচখচনিটা দূর হলো না। অফিস থেকে একটু আগেই বেরিয়ে আমি সোজা চলে গেলাম ভোম্বলের গ্যারাজে। তুষারবাবুর মতন সজ্জন লোক আর দুটো হয় না। ভোম্বল তুষারবাবুকে দরাজ হাতে সার্টিফিকেট দিয়ে বলল, ওনার গাড়ির মতো গাড়ি হয় নাকি? 4 বছর হতে চলল, মনে হবে গেল মাসেই শোরুম থেকে কিনেছেন। শুধু বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি, এর বাইরে কোথাও যেতেন না। কতবার বলেছি জানো, একবার লং ড্রাইভে দীঘা ঘুরে আসুন বৌদি আর ছেলেকে নিয়ে। আমি আবার নতুন করে আশ্বস্ত হলাম। এবার শুধু অসীমের পুলিশের রিপোর্টটা দরকার। উত্তেজনে অসীমকে ফোন করে মৃদু ধমক খেলাম, দাঁড়া, এটা কি ট্রেনের টাইমে এনকোয়ারি নাকি? জিজ্ঞেস করলে আমার টুক করে বলে দিল, শান্তিদার শালা 2 দিন সময় চেয়েছে। সন্ধ্যের মুখে বাড়ি ফিরতে প্রথমেই চোখে পড়ল গাড়িটা। মনের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করছে, এই গাড়িটার মালিক আমি না হয়ে যাই না। তবে বাড়ি ফিরতে মা 2 কথার পর তাড়া দিল, কিরে, গাড়িটা পুজো দেবার ব্যাপারে কি করলি? অসীমকে বলেছি মা, সবাই মিলে গিয়ে একদিন পুজো দেব। পরের দিন রাত্রে আমি কোনো স্বপ্ন না দেখলেও হঠাৎ একটা আচমকা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আজও সেই গভীর রাত্রি, রাত 2:30। আওয়াজটা মনে হলো গাড়ির দরজা বন্ধ করার আওয়াজ, আর সেটা আমাদের বাড়ির কম্পাউন্ডের ড্রাইভ থেকে। তার মানে আওয়াজটা হলো আমার হাতে চলে আসা গাড়িটার থেকে। চট করে আমার মনে পড়ে গেল অসীম সাবধান করে দিয়েছিল গাড়ির মিউজিক সিস্টেমটা খুলে রাখতে। আজকাল চোরের খুব উপদ্রব হয়েছে। মিউজিক সিস্টেমটা ডিট্যাচ করতে বেমালুম ভুলে গেছি। শিরদাঁড়ে দিয়ে টান টান করে আমি দোতলা জানালার একপাশে চলে এলাম। এই জানালা দিয়ে দেখা যায় গাড়িটা। চোরেদের যাতে চোখে না পড়ে যায় তাই জানালার এক পাশে চেপে পর্দাটাকে অল্প ফাঁক করে বাইরে তাকালাম, আর সঙ্গে সঙ্গে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। গাড়ির সামনের চাকায় ঠেস দিয়ে বসে আছে সেই লোকটা যার লাশটাকে কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছিলাম। সেই বড় বড় চোখগুলো সরাসরি চেয়ে আছে আমার চোখের দিকে। কোনো রকমে চোখ বন্ধ করে মায়ের ঘরে চলে এলাম।
মাকে আর কিচ্ছু বললাম না। মাকে ঠেলে টুলে অল্প জায়গা করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ঠিক করলাম মায়ের কথা শুনে আজ পুজোটা দিয়েই আসবো। বিশ্বাস করি বা না করি, গাড়িটার সঙ্গে একটা অশুভ কিছু ব্যাপার তো আছেই। অফিসে এসে কাজ গুছিয়েই প্রথমে অসীমকে ফোন করলাম। ফোনটা ধরে অসীম প্রথমেই বলল, তোকে এক্ষুনি ফোন করতেই যাচ্ছিলাম, শান্তিদা ওনার শালার কাছ থেকে খবর পেয়ে গিয়েছে, তোর গাড়িতে কোনো কেস নেই, একদম ক্লিয়ার। অসীমকে 2 রাত্রির অভিজ্ঞতা কিছু বললাম না। ও বিশ্বাস করবে না, আমারই পেছনে লাগবে। যথাসম্ভব স্বাভাবিক গলায় বললাম, ঠিক আছে, আজকে অফিসের পর তুই চলে আসিস, তুষারবাবুকে চেকটা দিয়ে সেল ডিডটা সই করিয়ে নেব, তারপর গাড়িটা নিয়ে মন্দিরে পুজো দেব, আর তোর দেখার স্বপ্ন পূরণ করিয়ে দেব, মানে রাত্রে বাইরে একসাথে ডিনার করব। তথাস্তু। অসীম মনে মনে খুশি হয়ে ফোনটা ছেড়ে দিল। আমিও ক্রমশ অফিসের সব কাজের চাপে রাতের আতঙ্কটা ভুলেই গেলাম। কিন্তু বিকেলবেলায় সব পরিকল্পনা ওলট পালট হয়ে গেল অসীমের একটা ফোন পেয়ে। সমু, একটা প্রবলেম হয়ে গেছে রে, আমাকে আজ রাত্রির ট্রেনে আমার বসের সঙ্গে ভুবনেশ্বর চলে যেতে হচ্ছে। হঠাৎ করেই ঠিক হয়েছে, সেলসের একটা আর্জেন্ট ব্যাপার আছে, ফিরতে ফিরতে মনে হচ্ছে সেই 4-5 দিন লেগে যাবে। আমি প্রমাদ করলাম, তাহলে? অসীম ছাড়া তো গতি নেই, গাড়িটা চালাবে কি, পুজো দেওয়ার কি হবে? মুহূর্তের মধ্যে রাত্রের দেখা সেই দুটো বড় বড় নিষ্পলক চোখ মনের মধ্যে ভেসে উঠল। ভয়ঙ্কর চোখ দুটো ভুলতে আমি অফিসের চারদিকে জিনিসপত্র দেখতে আরম্ভ করলাম, আর মনে মনে ভাবতে থাকলাম কি উপায় করা যায়। তখনই মনে পড়ল ভম্বলের কথা। ভম্বলের মোবাইল নাম্বারটা সঙ্গেই ছিল। ভম্বলকে ফোন করে বললাম, ভম্বল, সন্ধেবেলায় একটা ড্রাইভারের ব্যবস্থা করে দিবি তো ভাই। ভম্বল একটু চিন্তা করে বলল, ঠিক আছে, একটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, ছেলেটার নাম রাজা। সন্ধে বেরোতেই বাড়ি ফিরে এলাম। গেট পেরিয়ে ড্রাইভে ঢুকতে দেখলাম গাড়িটা ল্যাম্পপোস্টের আলোয় চকচক করছে, আর একটা ফেদার ডাস্ট দিয়ে খুব যত্ন করে গাড়িটা পরিষ্কার করছে রোগা মতো একটা ছেলে। আমি এগিয়ে যেতেই ছেলেটা খুব বিনীত গলায় আমাকে বলল, দাদা, ভম্বল দাদা না আমাকে পাঠিয়েছে। আমি ব্যাগ থেকে 10 টাকা বার করে ছেলেটার হাতে দিয়ে বললাম, তুমি একটু চা খেয়ে এসো, আমি গা ধুয়ে পোশাকটা ছেড়েই আসছি। বাড়িতে ঢুকেই দেখলাম বারুইপুর থেকে অঞ্জলি কাকিমা এসেছেন। এই কাকা কাকিমা প্রায় আসেন না, তাই বাবা মাকে নিয়ে মন্দিরে পুজো দেওয়ার যে পরিকল্পনা ছিল সেটা বাতিল করতে হলো। তবে মাকে আলাদা করে ডেকে বললাম, ড্রাইভার ঢাকা হয়ে গেছে, বাইরে অপেক্ষা করছে, তুষারবাবুকে চেকটার পুজোটা দিয়ে আসি, অসীম ফিরে এলে আর একবার না হয় সবাই মিলে মন্দিরে যাব। তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে পড়লাম। রাজা ড্রাইভ থেকে রাস্তায় গাড়িটা বের করে জানতে চাইল, দাদা কোথায় যাবে? আমি তুষারবাবুর বাড়ির ঠিকানাটা বললাম। রাজা দেখলাম বেশ চৌখস ছেলে, শান্ত চুপচাপ হলে কি হবে, রাস্তার ডাইরেকশনটা তার সবই জানা। কাউকে জিজ্ঞাসা না করে একদম নিয়ে গিয়ে পৌঁছে দিল তুষারবাবুর বাড়ির সামনে, কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। তুষারবাবুর দরজায় তালা ঝুলছে। তাড়াহুড়োতে মোবাইলটা নিয়ে আসতেও ভুলে গেছি। ভদ্রলোক কখন ফিরে আসবেন জানার উপায় নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠিক করলাম মন্দিরে পুজোটা দিয়ে আসি, ফেরার পথে না হয় আর একবার খোঁজ করব তুষারবাবুর। গাড়িতে ফিরে এসে রাজাকে বললাম, রাজা, একটু লেক কালীবাড়ি নিয়ে চলো আমার। রাজার কলকাতার রাস্তাঘাট সম্পর্কে জ্ঞান দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম। অনায়াসে এগলি ওগলি করে গল্ফ গ্রিনের রাস্তাটা ধরল,
কিছুটা এগোতেই রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেল। আমি দেখলাম এই রাস্তাটা তো আমার চেনা। সেদিন অসীম এই রাস্তাটাকেই আসতে চেয়েছিল, এই রাস্তাতেই আসতে চেয়েছিল। তুষারবাবু প্রচণ্ড আপত্তি করেছিলেন। আমি রাজাকে জিজ্ঞাসা করলাম, এটা দিয়ে কি তাড়াতাড়ি হবে? কিন্তু রাজা কোনো উত্তরই দিল না। একদম জনমানব শূন্য রাস্তা, কলকাতার রাস্তায় রাত্রি 8টায় এরকম ফাঁকা একটু অস্বাভাবিক। রাস্তার আলোগুলো টিমটিমে, দিব্যে চলছিল গাড়িটা। হঠাৎ কতগুলো কুকুর প্রচণ্ড জোরে ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো গাড়িটার দিকে। স্কুটার চালাতে গিয়ে এরকম অভিজ্ঞতা আমার প্রায়ই হয়। কুকুর তেলে এলে স্কুটার থামিয়ে দিয়ে কড়া গলায় ধমকে উঠলে ওরা পিছু উঠে যায়। আমি রাজাকে বললাম, রাজা গাড়িটা একটু থামাও। এই প্রথম রাজা দেখলাম আমার কথা শুনল না, উল্টের গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। কুকুরগুলো দৌড়তে দৌড়তে ধাওয়া করছে আমাদের গাড়িটা। ওই সংখ্যা ক্রমশ বাড়ছে। আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল। আমি রাজার উপর খুব রেগেই উঠলাম। বললাম, কি হচ্ছে কি রাজা? গাড়িটা থামানো যাচ্ছে না? থামাতে বললাম তো। ক্যাঁচ করে রাজা গাড়িটা ব্রেক কষল। তারপরে একটা অপ্রত্যাশিত কাজ করলো। গাড়ি স্টার্টটা বন্ধ করে দিয়ে আমার দিকে একবারও না তাকিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে হাঁটতে আরম্ভ করলো। আমি তো পড়লাম মহা বিপদে। প্রচণ্ড বিরক্ত হলাম ভোম্বলের ওপর। এই খুব ভালো মানুষের নমুনা, সঙ্গে মোবাইল নেই, গাড়ি প্রায় চালাতেই জানে না, আর এই ছেলেটা এই জনমানব শূন্য জায়গায় ছেড়ে পালালো। কুকুরগুলো সংখ্যায় অনেক বেড়ে গেছে। প্রায় গোটা গাড়িকেই তারা ঘিরে ধরেছে। কোথাও ওদের পাগুলো বনেটের ওপর, কোথাও জানালার কাছে আঁচড়াচ্ছে। এটা আর একটা বিপদ। গাড়ি থেকে নামারও কোনো উপায় নেই। কোনো রকমে আমি ড্রাইভিং সিটে এলাম। ভাবলাম হর্ন বাজালে কুকুরগুলো যদি সরে, বা হর্নের আওয়াজ শুনে কেউ সাহায্য করতেও এগিয়ে আসে। কিন্তু কোনো লাভই হলো না। কুকুরগুলো যে চিৎকার করছিল সেই চিৎকারই করতে লাগলো। আমি অসহায়ের মতন বসে রইলাম। হঠাৎ দেখি কুকুরগুলোর ডাকগুলো সব পাল্টে গেল। সেই হিংস্র ডাকগুলো কেমন কুই 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 করে ডাকতে লাগলো। কয়েকটা কুকুর সুর করে কেঁদেও উঠল। আর সেই সময় আমার চোখ গিয়ে পড়ল লুকিং গ্লাসটায়। বুকের মধ্যে থেকে হৃৎপিণ্ডটা মনে হলো বেরিয়ে আসবে। আয়নায় দেখলাম পেছনের সিটে বসে আছে সেই লোকটা। আয়না দিয়ে বড় বড় নিষ্পরক দৃষ্টিতে সোজা চেয়ে আছে আমার দিকে। বাইরের কুকুরগুলোর ভয় তখন তুচ্ছ মনে হচ্ছে। কোনো রকমে গাড়ি থেকে নেমে এলাম আমি। গাড়ির যা হয় হোক, কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে থাকলাম আমি। সবে কয়েক পা এগিয়েছি, এমন সময় পেছন থেকে জ্বলে উঠল গাড়ির হেডলাইটটা। সেই আলোয় আমি দেখলাম রাস্তার ধারে চকচক করছে থালার মতো একটা জিনিস। আমি মুখটা সরিয়ে ঘুরিয়ে নিতেই পেছন থেকে বেজে উঠল হর্নটা। বার দুয়েক এরকম হওয়ার পর আমার মনে হলো, আরে এটা তো গাড়ির চাকার হাফ ক্যাপটা নয়তো, একটা ঝোপের মাঝে পড়ে আছে। খুব ভয় পেয়ে গেল। বোধহয় অদৃশ্য শক্তি পরিচালনা করে। পায়ে পায়ে আমি এগিয়ে গেলাম। যে কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল তারাও সব দৌড়ে কোথায় যেন পালিয়ে মিলিয়ে গেল। নিচু হয়ে আমি হাফ ক্যাপটা তুলতে যাব, হঠাৎ শুনি একটা কেউ 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 করে ক্ষীণ আওয়াজ। ঝোপটার মধ্যে দেখলাম একটা ছোট্ট কুকুর ছানা গুটিসুটি মেরে শুয়ে আছে। হোক না কুকুর ছানা, ওটাও তো প্রাণ। কুকুর ছানাটাকে করে তুলে নিলাম। নরম তুলতুলে গা আর শরীরের ধুকপুকানিতে আমাকে কিরকম যেন একটা সাহস জোগালো। আমার মনে হলো আমি যেন আর একা নই। গাড়ির কাছে ফিরে যাওয়ার সাহসও পেলাম।
গাড়িতে ফিরে এসে সিটের ওপরে ওকে বসিয়ে মা দুর্গা বলে গাড়িতে স্টার্ট দিলাম এবং দেখলাম দিব্যি গাড়িটা চালিয়ে বাড়ি ফিরে আসতে পারলাম। বাড়িতে ফিরে ড্রাইভে গাড়িটা ঢুকিয়ে কুকুরছানাটাকে কোল থেকে ড্রাইভে নামালাম। এবার খেয়াল করলাম কুকুরছানাটার পেছনে একটা পায়ে চোট আছে, হাঁটতে পারছে না। আমি আবার ওকে কোলে তুলে নিলাম। দরজা খুলে কুকুরছানা কোলে নিয়ে আমাকে দেখে মা খুব বকাবকি আরম্ভ করে দিল। বলল, তোর কি আক্কেল বুঝি না, মোবাইলটাও ফেলে গেছিস, তারপর দুটো ড্রাইভারকে আসতে বলেছিস। ভোম্বরের গ্যারাজ থেকে রাজা বলে একটা ড্রাইভার এসে এই এতক্ষণ অপেক্ষা করে 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 চলে গেল। আমি মাকে বকাঝকা শেষ করতে না দিয়ে বললাম, মা শিগগির খানিকটা গরম দুধ দাও তো, বেচারি মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। মার অবশ্য রাগটা যতক্ষণ ঠান্ডা হতো ততক্ষণ। কুকুরছানাটাকে কয়েক ঘন্টার মধ্যেই মা আদর করে নাম দিয়ে ফেলল ভোলা। আমার খাটের তলায় মা কাঁথা দিয়ে ভোলার বিছানা করে দিল। কুণ্ডলি পাকিয়ে ভোলা দিব্যি ঘুমিয়ে পড়ল বিছানায়। রাত্রে 2:30 আবার ঘুম ভেঙে গেল। এবার আর কোনো স্বপ্ন দেখে নয় বা গাড়ির দরজার আওয়াজ শুনেও নয়। হঠাৎ শুনি ভোলা কুঁই কুঁই করে ডাকছে। বেড ল্যাম্পটা জ্বালিয়ে প্রথমেই খাটের তলাটা দেখলাম, ভোলার বিছানাটা ফাঁকা। তারপরেই দেখলাম ভোলা লাফিয়ে লাফিয়ে জানলাটার ওঠার চেষ্টা করছে। আমার দমটা আবার গলার কাছে আটকে এলো। কিছুতেই বাইরে তাকাবো না করেও জানলার পর্দাটা অল্প ফাঁক করে বাইরে তাকিয়েই ফেললাম। নিচে চাঁদের আলোয় চকচক করছে গাড়িটা, আর গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সেই লোকটা, বড় বড় নিষ্পলক চোখ। তবে আজ যেন চোখের ভাষাটা নরম। মাথার থেকে টুপিটা খুলে আমাকে অভিবাদন জানালো লোকটা। তারপর হাঁটতে হাঁটতে আমাদের বন্ধ গেটটা খুলে অনায়াসে চলে গেল। এরপরে আমি আর কোনো দিন দেখতে পাইনি লোকটাকে। ভোলাকে পরের দিন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার ওর পায়ের ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে দিল। কয়েকদিনের মধ্যেই ভোলা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়ে লাফালাফি করতে আরম্ভ করল। কয়েকদিন পর একদিন সন্ধেবেলায় তুষারবাবু এলেন। আমি এতদিন অপেক্ষাই করছিলাম তুষারবাবুর জন্য। গাড়ির চেকটা দিতে হবে তো। আমার অভিজ্ঞতার কথা কিছু না বলে 2-1 কথার পর চেকটা আনতে উঠতে যাব, এমন সময় কুঁই কুঁই করে আমার পায়ের কাছে এলো ভোলা। আর ভোলাকে দেখেই ভীষণ চমকে উঠল তুষারবাবু। জিজ্ঞাসা করলেন, এই কুকুরছানাটা কতদিন আছে আপনার বাড়িতে? এবার আর চেপে যাওয়ার মানেই হয় না। আমি সব খুলে বললাম তুষারবাবুকে। তুষারবাবু সব শুনে কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে রইলেন। তারপর বললেন, একদিন বাড়ি ফেরার খুব তাড়া ছিল। রাত্রি হয়ে গিয়েছিল, বৃষ্টিও পড়ছিল। আমি সচরাচর জোরে গাড়ি চালাই না। সেদিন কবরস্থানের কাছ দিয়ে শর্টকাট রাস্তা নিয়ে একটু জোরেই গাড়িটা চালিয়ে ফেলেছিলাম। হঠাৎ রাস্তার মধ্যে চলে এলো একটি কুকুরছানা। জোরে ব্রেক কষে ওকে চাকার তলায় যাওয়ার হাত থেকে বাঁচাতে পারলেও অল্প চোটের হাত থেকে বাঁচাতে পারিনি। আমার নেমে দেখা উচিত ছিল, হয়তো কুকুরছানা বলেই দেখিনি। জোরে ব্রেক কষার ঝাঁকুনিতে কোনোভাবে চাকার হাফ ক্যাপটা পড়ে গিয়েছিল। দেখলাম রাস্তার পাশ থেকে একটা লোক উদয় হয়ে আমার হাফ ক্যাপটা নিয়ে আমাকে জ্বলন্ত চোখে কিছু বলতে চাইছে। আমি আরো ঘাবড়ে গিয়ে জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে এলাম। তারপর ওই লোকটাকে আমি প্রায় স্বপ্ন দেখতাম। কুকুরছানাটাকে কোলে নিয়ে জ্বলন্ত চোখে আমাকে কি যেন বলতে চাইছে, আর গাড়িটা নিয়ে আমি বেরোলেই কিছু না কিছু বিপত্তি হতো। তাই গাড়িটা বিক্রি করে দেব ঠিক করলাম। খোঁজ নিয়ে জেনেছি বহুকাল আগে ওই রাস্তার এক ভবঘুরে থাকতো। লোকটা কুকুরদেরকে খুব ভালোবাসত। নিজে খেতে পাক না পাক রোজ রাস্তায় কুকুরদের বিস্কুট খাওয়াতো। কিন্তু বেশ কয়েক বছর আগে সে মারা যায়। ভূতে আমি বিশ্বাস
ভূতে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবুও সরি, গাড়িটা বিক্রি করে দেওয়ার আসল কারণটা আপনাকে আগেই বলা উচিত ছিল। আমি ভোলাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, আমার মনে হয় আর কেউ আপনার স্বপ্নে আসবে না, আর আপনার গাড়িটাও আমার হাতে খুব ভালোই থাকবে। বসুন আপনি, আপনার চেকটা আমি নিয়ে আসছি। কেমন লাগলো তোমাদের আজকে একটি ঘটনা আর একটি গল্প? আজকের দ্বিতীয় গল্পটি ছিল কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সেকেন্ড হ্যান্ড গাড়ি। হ্যাঁ, সুজা উপস্থিত। হ্যাঁ, ঘটনাটা রুবিনাক বলছো ঘটনাটা খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের ভালো লেগেছে। শম্পা, দেরি হয়ে গেল, পরে শুনে নিও, এটা তো থাকবে, ইউটিউবে দেওয়া হবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ঘটনা। এক ভবঘুরে মানুষের পশুপ্রেম, সেই মানুষটি মারা গিয়েও আর কি পাহারা দিচ্ছেন পশুদের, বিশেষত কুকুরদের। কুকুরের একটি নিরাপদ আশ্রয়ে জানার পর তিনি নিশ্চিন্ত হয়েছেন। আজকের মতন এইটুকুই, এই দুটো গল্পই ছিল। একটি সত্য ঘটনা ছিল বঙ্কিমচন্দ্রের নিজের দেখা, নিজের অভিজ্ঞতার সত্য ঘটনা, আরেকটি ছিল সেকেন্ড হ্যান্ড গাড়ি। তাও গলাটার যা অবস্থা, যতটুকু পেরেছি বললাম। চেষ্টা করব সামনের দিন আরেকটু সুস্থ হয়ে তোমাদেরকে সুন্দরভাবে পরিবেশনা করতে। কিছুতেই গলাটা ঠিক হচ্ছে না, চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। তোমরা বলো তোমাদের এই দুটি ঘটনা তোমাদের কেমন লেগেছে। আজকের মতন তাহলে আমাকে বিদায় দাও। তোমরা নিজেরাও সুস্থ থেকো। ভীষণভাবেই জ্বর হচ্ছে। হ্যাঁ ভাই, কেয়ার তো করছি, তোমরাও করো, কারণ ভীষণ জ্বর, সিজন চেঞ্জের জন্য সর্দি কাশি। আমার অনেক দিন আগেই জ্বরটা ছেড়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ গলায় এখনও ভীষণভাবে আমাকে ট্রাবল দিচ্ছে। তো আজকে আসি, আজকে এই পর্যন্ত। হ্যাঁ সঞ্জতা, প্রতি বৃহস্পতিবার করে আমি গল্প পাঠ করি। এটা বৃহস্পতিবার করেই হয়, তবে যেদিন বৃহস্পতিবার আসতে পারি না বা পারবো না, সেটা আমি আগের থেকেই তোমাদের সবাইকে জানিয়ে দিই। আমাদের প্রোগ্রামগুলো যদি চেঞ্জ হয় সেদিন অন্য দিন হবে, কিন্তু প্রতি বৃহস্পতিবারই আমি গল্প পাঠ করে শোনাই আর কি। তোমাদের কারোর যদি কোনো সময় মনে হয় যে কোনো গল্প পাঠ করে শোনাতে, বলতেই পারো, আমি চেষ্টা করব সেগুলো পাঠ করে শোনাতে। আজকে আসি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি, ভালো থেকো, নমস্কার।